টু এফ অফ এক্স, বলা আছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এই কার্ভটাকে যখন আমি এক্স এক্সিসের চারদিকে রিভলভ করি বা রোটেট করি, তাহলে সেখানে একটা ঘনবস্তু তৈরি হবে। তোমার এটা হচ্ছে অপোজিটে একটা ইমেজ পাওয়া যাবে, মানে সেম প্যাটার্নে তোমার এখানে একটা জিনিস চলে আসবে। অর্থাৎ তুমি বুঝতেছো যে আমি এটাকে যখন এই এক্সিসের চারদিকে রোটেট করাবো তখন এই ধরনের একটা রিজন আমি পাচ্ছি। আর এখানে লিমিট হিসাবে বলা আছে এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইকুয়াল টু বি। এটা আমি যদি ডিফাইন করে নিই, প্রশ্নে যেভাবে ডিফাইন করা যাবে আমি সেভাবে নিতে হবে। একটা পয়েন্টে আমি বলতেছি এক্স ইজ ইকুয়াল টু এ, আর একটা পয়েন্ট হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি। ফিগারে শো করলে এই হচ্ছে আমার মোটামুটি বিষয়টা। আমার টু ডাইমেনশনালি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অরিজিন। তো কার্ভের যদি একটা শেপ কেমন হয়, যে কোনো শেপের কার্ভ এবার ধরে নিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই শেপের একটা কার্ভ। এখন এই কার্ভটাকে যখন এক্স অ্যাক্সিসের চারদিকে আমি এভাবে রোটেট করব, যখন এক্সিসের চারদিকে আমি এই কার্ভটাকে এভাবে রোটেট করব, তাহলে দেখা যাবে এই শেপের একটা ঘনবস্তু তৈরি হবে। যখন এই শেপের একটা ঘনবস্তু তৈরি হবে, সেটা ভলিউম বের করার জন্য বলা আছে ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। তো সূত্রটি যেটা দেখা যাচ্ছে তোমার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর দুটো লিমিট আমার লাগবে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট। তাহলে এটাকে আমি বলতেছি লোয়ার লিমিট বা লেফট হ্যান্ড লিমিট এক্স ইজ ইকুয়াল টু এ, এ হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট বা আপার লিমিট এক্স ইজ ইকুয়াল টু বি। পাইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু ফিক্স, আর ওয়াইটা লিমিট করেছে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। অর্থাৎ কার্ভটা যেভাবে দেওয়া থাকবে ওই কার্ভ থেকে আমি ওয়াই ভ্যালুটা এখানে সেট করব। তো এটা হবে যখন আমি এক্স এক্সিসের চারদিকে রোটেট করব। তো সেই প্যাটার্নটাই যদি ওয়াই এক্সিসের চারদিকে রোটেট করানো হয়, এবং সেক্ষেত্রে কার্ভের শেপটা আসবে এরকম যে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই। যদি সেটা করতে চাই, তখন কার্ভটা দাঁড়াচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই। তো এরিয়ার ক্ষেত্রে আমরা সেখানে দেখলাম যে দুই ধরনের কার্ভের জন্য আমরা কাজ করি, ফাংশন অফ এক্স, ফাংশন অফ ওয়াই। যখন এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, সেই কার্ভটা তোমার যাচ্ছে তো এরকম একটা সজ্জিত তৈরি হয় এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই। একই ধরনের কথাবার্তা, এখানে আমি দুটো লিমিট নিব, ওয়াই ইকুয়াল টু সি, ওয়াই ইকুয়াল টু ডি। তো পার্থক্য হচ্ছে কার্ভের এক্সপ্রেশনটা হচ্ছে এক্স ইন টার্মস অফ ওয়াই। এই হচ্ছে আমার কার্ভের শেপ। যখন আমি নিব ওয়াই এক্সিসের চারদিকে রোটেট করবো, তখন দুটা লিমিট লাগবে ওয়াই এর জন্য, একটা ওয়াই ইজ ইকুয়াল টু সি, আর একটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ডি। সেক্ষেত্রে যে রিজিয়নটা তুমি পাচ্ছ, এরকম একটা রিজিয়ন পাওয়া যাবে। এই রিজিয়নের জন্য ফর্মুলাটা বলা আছে ইজ ইকুয়াল টু সি টু ডি পাই এক্স স্কয়ার ডি। সেখানে একটু মিসিং আছে, তোমার একটা সি ডি হবে অ্যাকচুয়ালি। যদি আমি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, ওয়াই ইজ ইকুয়াল টু ডি আগে ধরে নিই, তাহলে লিমিটটা ভাবে আসবে আপার লিমিট ডি, লোয়ার লিমিট সি। এটা ঠিক আছে, পাই কনস্ট্যান্ট আগে ছিল, এখন আছে এক্স স্কয়ার ডি ওয়াই। যেহেতু এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, তাহলে আমাকে ইনপুট করতে হবে ওয়াই এর সাপেক্ষে। এটা অন্যভাবে মনে রাখা যায় যদি স্যার স্যার পাইটা কেন, এটা বুঝলাম না। পাইটা কেন সেটা আসছে তোমার এই কনসেপ্টে। তুমি যখন এরিয়া থেকে ভলিউম নিচ্ছ, যেহেতু এটা আমার ভলিউম, তো এরিয়া সূত্রে আমরা জানতাম যে কোনো একটা জিনিসের যদি এরিয়া বের করতে, সেখানে যেমন ধরো সার্কেলের ক্ষেত্রে পাই আর স্কয়ার, এরকম একটা ভার্সন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি স্যার, পাই আর স্কয়ার ওই ভলিউম সূত্র থেকে। এরিয়া থেকে যদি ভলিউম আসে, সেক্ষেত্রে এটা ফর্মুলা ডাইরেক্ট করে এই ফর্মে আসে। তো ফর্মুলা কিভাবে ডাইরেক্ট করে সেটা তোমার বইতে আছে, তুমি চাইলে সেখান থেকে দেখতে পারো। আমি সাধারণত এই ফর্মুলাটা এইভাবে ফিক্স করে ইউজ করবো। তো এখানে আপার লিমিট লোয়ার লিমিট আছে পাই এক্স স্কয়ার ডিওয়াই। মনে রাখতে হবে যদি এক্স এক্সিসের চারদিকে রোটেট করি, তাহলে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, আর ওয়াই এক্সিসের চারদিকে রোটেট করলে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ওয়াই।
যখন আমি ওয়াই এর সাথে ইন্টিগ্রেট করবো ইউজুয়ালি ফাংশনটা আমার ওয়াই এর মাধ্যমে থাকতে হবে, এখানে এক্স এর সাথে করলে ওয়াই এর এক্স এর মাধ্যমে থাকতে হবে। তো প্রথমে একটা সাধারণ এক্সাম্পল এখানে করে দেওয়া আছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার, অর্থাৎ গোলক অবটেইনড বাই রিভলভিং দ্য সার্কেল অ্যাবাউট ইটস ডায়ামিটার। আমরা জানি যে কোনো টু ডাইমেনশনাল জিনিসকে যদি রোটেট করা হয় সেখানে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট তোমার ক্রিয়েট হয়। যেমন সার্কেল, সার্কেল হচ্ছে আমার টু ডাইমেনশনাল। একটা সার্কেলকে যখন আমি কোনো একটা অ্যাক্সিস বা কোনো একটা লাইনের চারদিকে রোটেট করবো সেখানে দেখা যাবে একটা থ্রি ডাইমেনশনালি স্ফিয়ার বা গোলক তৈরি হবে। তো এই ধরনের একটা থ্রি ডাইমেনশনাল যখন গোলক তৈরি হয় সারফেস থেকে, মানে আমার ছিল সার্কেলটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। তো সার্কেলের ইকুয়েশন আমি বুঝতেছি এটার সেন্টার হচ্ছে 0 0, সেন্টার 0 0, রেডিয়াস এ। তো ডায়ামিটার হবে একটা আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোয়াইস এ, অথবা ওয়াই এক্সিস চিন্তা করলে এখান থেকে পর্যন্ত সেটা টোয়াইস এ। কিছুতে বলা আছে অ্যাবাউট ইটস ডায়ামিটার, এখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস ফিক্স করে বলা নেই, শুধুমাত্র ডায়ামিটার বলা আছে। তার মানে চাইলে আমি এটাকে এক্সিসের চারদিকেও রোটেট করতে পারি অথবা ওয়াই এক্সিসের চারদিকেও রোটেট করতে পারি, এটা আমার অপশন আছে। তো গিভেন ইকুয়েশন ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। সেন্টার হচ্ছে 0 0, রেডিয়াস হচ্ছে এ। এটা যদি আমি এ বলি, এই পয়েন্ট যদি আমার এ প্রাইম বললে ও ইজ ইকুয়াল টু ও এ প্রাইম ইকুয়াল টু এ। If V is the volume of the sphere obtained by revolving the circle, x square plus y square is equal to a square about its diameter, that is x axis. অর্থাৎ ডায়ামিটারকে আমরা এখানে x axis হিসেবে কনসিডার করতেছি, তাহলে তোমার ফর্মুলাটা যেটা দাঁড়াচ্ছে এই জায়গায় ফর্মুলাটা আসতেছে v is equal to, আমার বলা ছিল a to b pi y square dx। a to b pi y square dx এটা ছিল লোয়ার লিমিট বা লেফট হ্যান্ড লিমিট। ডায়ামিটার কনসিডার করলে লাইন আছে আর তো এই যদি আমার ডায়ামিটার হয় মাইনাস থেকে প্লাস, যার জন্য মাইনাস রাখেন প্লাস পাই, তাহলে পাই থাকবে ঠিক আছে ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এ স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার মানে থাকবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপর ডিএক্স। এটা যখন তুমি খুব সিম্পলি ইন্টিগ্রেট করো তখন সেটা ভ্যালু পাওয়া যাবে 2/518। এটা একটু চেক করে দেখতে পারো এবার করে আসলে কিনা। আমার এখানে মাত্র দরকার ছিল ভলিউমের ফরমেশনটা, কিভাবে ভলিউমটাকে বের করতে। ভলিউম বের করার জন্য সূত্র আমার জানা ছিল পাই ডিএক্স এ টু বি পাই ওয়াই স্কয়ার ডিএক্স। এখানে পাই এর জায়গায় ঠিকই আছে, লিমিটটা আমার দেখুন লিমিটটা আছে, রাখুন লিমিটটা প্লাস নিতে হবে মানটা বের করতে হবে আমার কার্ভের ইকুয়েশন থেকে। কার্ভের ইকুয়েশন যদি ওয়াই স্কয়ারটা আমরা বের করি এটা হবে এ স্কয়ার প্লাস এক্স স্যার আপনি কথাটা আর একটু ক্লিয়ার করে বলেন, বোঝা যাচ্ছে না স্যার কথা। মানে কথা এখান থেকে ক্লিয়ারই যাচ্ছে। এখন তোমার ওখানে যদি কোনো কারণে ক্লিয়ার না পৌঁছে সেটা হয়তো আমার কিছু করার থাকবে না। এখন করা হচ্ছে মাইনাস এ টু প্লাস এ পাই ওয়াই স্কয়ার ডিএক্স, লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট প্লাস এ পাই হচ্ছে এটা ওয়াই স্কয়ারের ভ্যালু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাতে করে যখন ইন্টিগ্রেশন হবে এটা 3/4 পাই এ টু। কার্টেশিয়ান কোঅর্ডিনেটে নেক্সট প্রবলেম হলো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড generated by the revolution about the x-axis. তোমাদের কোনো মাইক্রোফোন
অন করা আছে ওটা একটু মিউট করো, তাহলে তোমার কাছে ক্লিয়ার যাবে। তো এটা হচ্ছে about the x axis the area bounded by the point y square minus 1 equal to 2. জুয়েল সিকদার ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। তো সেম জিনিসটাই এখানে তোমার দুটো কার্ভ দেওয়া আছে, একটা হলো y স্কয়ার 9x আর একটা হচ্ছে লাইন y ইকুয়াল টু 3x। y স্কয়ার 9x মানে প্যারাবোলা, একটা প্যারাবোলার শেপ আমরা জানি যে y স্কয়ার, এটা মিন করছে y এর ভ্যালুটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, দুই দিকে পসিবল, যার জন্য প্যারাবোলার শেপটা এরকম। তুমি যেটা রাফ স্কেচ করো y স্কয়ার 9x অর্থাৎ y স্কয়ার 4ax যে স্ট্যান্ডার্ড শেপটা আমরা জানি, এটার সাথে কম্পেয়ার করে y স্কয়ার ইজ ইকুয়াল টু 9x একটা প্যারাবোলা দেওয়া আছে। আর একটা বলা আছে লাইন y ইজ ইকুয়াল টু 3x। তো y ইজ ইকুয়াল টু 3x একটা স্ট্রেট লাইন তুমি যদি দেখাতে চাও, এটা ধরো এরকম একটা লাইন তুমি পাচ্ছ y ইজ ইকুয়াল টু 3x। x এর ভ্যালু প্রত্যেকটা পয়েন্টে যা হবে y এর ভ্যালুটা হবে তার 3 গুণ। তো সেই হিসাবে y 3x লাইন আর y স্কয়ার 9x এই দুটো কার্ভ দ্বারা বাউন্ডেড যে রিজিয়ন দেখা যাচ্ছে এইটুকুকে তোমাকে রোটেট করতে হবে x অ্যাক্সিস এর চারদিকে। মাঝখানে ইন্টারসেক্টিং বা কমন যে এরিয়াটুকু পাওয়া যাচ্ছে, এই হলো আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। প্রশ্নটা আরেকটু খেয়াল করি, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড, যে একটা ঘনবস্তুর আয়তন আমাকে বের করতে হবে জেনারেটেড, যেটা তৈরি হচ্ছে রিভলিউশন এবং দ্য এক্স এক্সিস, মানে এক্স এক্সিসের চারদিকে রিভলভ করার পরে তৈরি হবে দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ y স্কয়ার 9x লাইন y ইকুয়াল টু 3x। মানে y স্কয়ার 9x আর y 3x এই দুটো তার বাউন্ডেড যে এরিয়া, এই এরিয়াটুকু তুমি চারদিকে রোটেট করতেছো এক্স এক্সিসের চারদিকে, তাহলে সেখানে যে একটা ঘনবস্তু তৈরি হবে ওটা আয়তন বের করার জন্য আমাদের যেটা করতে হবে লিমিট নিতে হবে, অর্থাৎ ইন্টারসেক্টিং পয়েন্ট কার্ভ দিয়ে যেখানে ইন্টারসেক্ট করতেছে এই পয়েন্টগুলি আমাকে আইডেন্টিফাই করতে হবে, সেখান থেকে আমি লিমিটটাকে সেট করব। তাহলে উইল ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ 1 2 দুটা কার্ভ যদি তুমি যে কোনো নিয়মে সলভ করলে দেখা যায় x এর ভ্যালু 0 এবং 1 আসে, কারণ y স্কয়ার ইকুয়াল টু 9x। তারপর আমি y এর জায়গায় 3x যদি বসায় দেই সলভ করলে x ইজ ইকুয়াল টু 0 আর 1। x এর মান যখন 0 যে কোনো ইকুয়েশন থেকে y এর মানটা 0, x এর মান যদি 1 হয় y এর মানটা 3। মানে দুটো পয়েন্ট, একটা হলো 0 0 আর একটা হচ্ছে আমার 1 3। x এবং y দিয়ে যখন অর্ডার পেয়ার তৈরি করতেছি পয়েন্ট আসবে 0 0 1 3। মানে ফিগারও দেখা যাচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার 0 0 অরিজিন আর এই পয়েন্টটা হচ্ছে 1 3। x এর মান যখন 1 y এর মানটা 3। x বিবেচনা করলে x এর লিমিট পেয়ে গেছি, একটা হলো লেফট হ্যান্ড লিমিট 0 রাইট হ্যান্ড লিমিট 1। এবার the volume that is formed by the revolution of the arc OPA, একটা আর্ক তৈরি করা হচ্ছে এরকম, এটার নাম দেওয়া হচ্ছে A, এটা হচ্ছে P। Volume that is formed by the revolution of the arc OPA about x axis, অর্থাৎ এই ক্ষেত্রে যে নিয়মটা আমরা এরিয়ার ক্ষেত্রে দেখছি, দুটো কার্ভের জন্য আলাদা আলাদাভাবে এরিয়া বের করে পরে সেটাকে আমরা সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে ভলিউমের ক্ষেত্রে একই কনসেপ্ট ইউজ হবে। প্রথম কার্ভের জন্য টোটাল ভলিউমটা কত সেটা দেখবো, আর সেকেন্ড কার্ভের জন্য ভলিউম কত সেটা বের করবো। যখন
লার্জ ভলিউম থেকে আমরা স্মল ভলিউমটাকে বাদ দিয়ে দেবো, তখন ইন্টারমিডিয়েট মাঝখানে ভলিউমটা পাওয়া যাবে। এই জন্য প্রথমে ওয়াই স্কোয়ার 9x এই কার্ভটাকে কনসিডার করতেছি। আর এই কার্ভটা বোঝানোর জন্য এখানে তোমার একটা আর্ক বা চাপ তৈরি হচ্ছে, যেটা আমি বলতেছি ওপি এ। কার্ভের উপরে কোনো একটা জায়গায় পি পয়েন্ট ধরে নিই, ইন্টারসেক্টিং পয়েন্ট এ, তাহলে এই আর্ক দ্বারা তৈরি যে ভলিউম সেটা বের করার জন্য আমার সূত্র ছিল এটা পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। পাই ওয়াই স্কোয়ার ডিএক্স তোমার লিমিট তো বলাই ছিল, এক্স এর লিমিট 0, এখানে আসছে 1। এইভাবে লিমিটটাকে সেট করলাম। আর ওয়াই স্কোয়ার, এই কার্ভের ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ভ্যালুটা হচ্ছে আমার 9x। তাহলে তুমি এখানে যে 9x বসাও, সলভ করো, তার ভ্যালু 9π/2। এটা হচ্ছে সম্পূর্ণ ভলিউম। স্যার বলো। B1 B2 এই দুইটা কি আপার লিমিট লোয়ার লিমিট সেম হবে, 0 1 এরকম হবে, নাকি ওই যে নিচেরটা B2 তে 0 না 1 3 হবে, এরকম হবে? বুঝতেছি না। না, দুইটা ক্ষেত্রেই লিমিট তোমার একই রকম হবে, যেহেতু আমার দুইটা কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্টে দেখা যাচ্ছে একটা হলো ইনিশিয়াল পয়েন্ট অরিজিন। অরিজিনে দুইটা কার্ভের জন্যই 0 0। আবার এই যে পয়েন্ট আমি এখানে ডিফাইন করলাম ইন্টারসেক্টিং পয়েন্ট, এই পয়েন্টে দুইটা কার্ভের জন্য একই ভ্যালু, x = 1 y = 3। যেহেতু আমি রিজিয়নটা কিভাবে সেট করে নিচ্ছি, এতটুকু আমার রিজিয়ন, দুইটা কার্ভের জন্যই লোয়ার লিমিট এবং আপার লিমিট সেম। The volume that formed by the revolution of the line OQA about x-axis এটাকে বলা হচ্ছে OQA। OQA বলতে এখানে একটা পয়েন্ট নিচ্ছি আমি কিউ লাইনের জন্য। লাইনটা কিন্তু ক্লিয়ারলি দেখানোর জন্য লাইন হচ্ছে OQA। OQA এই লাইন দ্বারা আবর্তিত ঘনবস্তুর আয়তন যদি তুমি বের করতে চাও, তো একই ধরনের সূত্র, লোয়ার লিমিট 0, আপার লিমিট a, y স্কোয়ার, তো পরে এসে y। এখন প্রশ্ন হচ্ছে আমি y এর কোন মানটাকে সেট করবো, যেহেতু আমি ও কিউ এ অর্থাৎ y = 3x এখন কনসিডার করতেছি, তাহলে y এর জায়গায় এখন বসবে 3x। y যে 3x বসানোর পর যদি ক্যালকুলেট করো তাহলে আসবে 3π। এখানে যেটা হচ্ছে ভি ওয়ানটা মিন করতেছে উপরের যে প্যারাবোলার শেপ, ওইটা দিয়ে সম্পূর্ণ ভলিউম, এটা হচ্ছে আমার ভি1। ভি2টা হচ্ছে শুধুমাত্র তোমার নিচের অংশটুকু, ভি2টা আসবে শুধু ওই যে নিচের লাইনের পর থেকে যেটা, এটা হচ্ছে ভি2। তাহলে যখন ভি1 থেকে আমি ভি2কে বাদ দিচ্ছি, মাঝখানে যেটুকু ছিল ওইটুকু দ্বারা আবর্তিত ঘনবস্তুর আয়তনটা পাওয়া যাবে। ফাইনালি ভি ইজ ইকুয়াল টু ভি1 মাইনাস ভি2 ইকুয়াল টু 3π/3। এই প্রবলেমটা বোঝার জন্য তোমার যেটা ফিগারটা একটু প্রথমে ক্লিয়ার হতে হবে যে কি বলতে চাচ্ছি। দুইটা কার্ভ তুমি রাফলি ড্র করার পরে এটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করলেই আমি লিমিট সেট করতে পারতেছি। তারপর আমার কাজ হচ্ছে একবার y = 9x কার্ভ নিয়ে ভলিউম বের করা, আরেকবার y = 3x লাইন নিয়ে ভলিউম বের করা। তো দুইটাকে যখন তুমি সাবট্রাক্ট করে দাও, সেখান থেকে আমার রিকোয়ার্ড ভলিউমটা পাওয়া যাচ্ছে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এই হচ্ছে মোটামুটি আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য প্রবলেমগুলি। তুমি হয়তো বই থেকে আরো কিছু প্রবলেম দেখলে বুঝতে পারবে। বেসিক ফরমেশনটা যদি তুমি করতে পারো, এর ইন্টিগ্রেশন তো এজ ইউজুয়াল অনেক ইন্টিগ্রেশন আমরা এ পর্যন্ত করে আসছি, কিভাবে কোনটা করতে হবে তোমাকে পার্টিকুলারলি ভাবে চিন্তা করতে হবে। কিন্তু শিখার বিষয় হচ্ছে কিভাবে আমি ভলিউমটাকে কম করতে পারি। আর পোলার কোঅর্ডিনেটের জন্য যে ফর্মুলা দেওয়া আছে আমি একটু সেখানে দেখাচ্ছি। হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট। এরিয়ার ক্ষেত্রেও আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেটের জন্য আলাদাভাবে ফর্মুলা দেখানো ছিল। ভলিউমের ক্ষেত্রে আগে গুলি ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স এবং ওয়াই রিলেটেড, আর এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট আর এবং থিটা রিলেটেড। Find the curve r is equal to f theta be rotated about the initial line x axis. আমরা পোলার কোঅর্ডিনেট ক্ষেত্রে যেটা জানতাম যে পোলার এক্সিস বা ইনিশিয়াল লাইন যেটা আমরা বলি, x axis বরাবর এই একটা
ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস। একটা কার্ভ এভাবে নেওয়া হয় ইউজুয়ালি যে r is equal to f of theta। r is equal to f of theta একটা কার্ভ যদি চিন্তা করো, এখানে r theta হওয়ার জন্য যে নিয়ম ছিল একটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল একটা রেডিয়াস ভেক্টর। এখানে তোমার দুটো অ্যাঙ্গেল, একটা যদি আলফা হয় আর একটা বিটা হয়। তাহলে এটা ও, এটা হচ্ছে আমার ও বি। Volume V is equal to integration of alpha beta twice pi by 3 r cube sin theta d theta। এটার ক্ষেত্রেও আগে যেমন একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল পাই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, আর পোলার কোঅর্ডিনেটে এই কনস্ট্যান্ট ভ্যালুটা আসে টুয়াইস পাই বাই 3। অর্থাৎ পোলার কোঅর্ডিনেটে যে এরিয়ার সূত্র ছিল ওই এরিয়ার সূত্র থেকে যখন তুমি ভলিউমের সূত্র ডেরাইভ করো তখন দেখা যাবে এক পর্যায়ে এসে টুয়াইস পাই বাই 3 একটা ভ্যালু আসে। এটা থাকবে, সাথে থাকবে r কিউব sin theta d theta। যখন আমি এটাকে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি না ধরে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে যাচ্ছি, অর্থাৎ y axis, when it is rotated about the line theta is equal to pi by 2, that is y axis, the volume twice pi by 3 t থাকবে, এখানে হচ্ছে r কিউব cos theta। তাহলে বিটা ফর্মুলাতে কোথায় ভেরি করতেছে, লিমিট এখানে ঠিকই দেখানো যাচ্ছে, কনস্ট্যান্ট ভ্যালুও ঠিক আছে, r কিউবও ঠিক আছে। শুধুমাত্র মনে রাখতে হবে যদি আমি ইনিশিয়াল লাইন বা এক্স অ্যাক্সিস বরাবর, যেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ইনিশিয়াল লাইন অথবা এক্স অ্যাক্সিস যাই বলি না কেন, যখন এই বরাবর যাচ্ছি তখন সূত্রটা আসবে সাইন থিটা। যখন আমি ভার্টিক্যালি যাচ্ছি অর্থাৎ ওয়াই অ্যাক্সিস অথবা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা ওয়াই অ্যাক্সিস এই বরাবর রোটেট করব তখন আসবে cos থিটা। এই দুটো সূত্রকে আমরা বেসিস করে প্রবলেমগুলিকে সলভ করার চেষ্টা করব। একটা এক্সাম্পল একটু দেখো, find the volume of the solid generated by the revolution of the curve r square is equal to a square cos theta about the line theta is equal to pi by 2. So the curve is symmetric about the x-axis and y-axis. পোলার কোঅর্ডিনেটে এখানে যে কার্ভটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে লেমস্কেট, অর্থাৎ এটার শেপটা এরকম। তো শেপটা এরকম হতে বলতেছে কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। যদি এক্স অ্যাক্সিসের সাথে সিমেট্রিক চিন্তা করি তখন তুমি এটাকে যদি ফোল্ড করে দাও তো এই পার্টটা এই পার্টের সাথে মিশে যাবে, এই পার্টের সাথে মিশে যাবে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক। আবার যখন তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করো সম্পূর্ণ জিনিসটা যদি বাম পাশে নিয়ে আসো তখন এই পুরোটার সাথে মিশে যাবে, অর্থাৎ কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। সিমেট্রিক বা প্রতিসম বলতে আমরা বুঝতাম যে একটা পোরশন যদি আরেকটা পোরশনের সাথে পুরোপুরি মিশে যায়, কোইনসাইড করে, তখন সেটাকে বলা হয় সিমেট্রি। এই ফিগারের শেপটা এমন, ওয়াই এর সাথে সিমেট্রিক হচ্ছে আবার এক্স এর সাথেও সিমেট্রিক হচ্ছে। আর এর মানটা 0 হলে 0 ইকুয়াল টু cos 2 থিটা। অর্থাৎ আমার যে কার্ভ দেওয়া আছে ওই জায়গায় যদি একবার আর এর জায়গায় 0 বসানো হয় cos 2 থিটা 0, থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 4। ফিগার থেকে যখন তুমি থিটার মানটাকে দেখতে চাও এখানে একটা লাইন যাচ্ছে এইদিকে, এটা হলো y ইকুয়াল টু পাই বাই 4, আর একটা লাইন যাচ্ছে এইদিকে, এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস পাই বাই 4। যেহেতু পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে হচ্ছে তোমার 45 ডিগ্রি, তো এটা হলো 45 ডিগ্রি বা পাই বাই 4। এই অ্যাঙ্গেল টু এক্স অ্যাক্সিসের সাথে একইভাবে নিচে যেটা চলে আসছে ক্লকওয়াইজ এটাকে আমি বলবো মাইনাস 45 ডিগ্রি। ফিগার থেকে এরকম দেখা যাচ্ছে, সলভ করলে সেটাই আসে cos 2 থিটা 0।
cos theta 0 মানে cos 90 ডিগ্রি, এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। থিটা প্লাস মাইনাস 5/2, থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 5/4। তাহলে থিটার লিমিটটা আমরা পাচ্ছি, one loop of the curve lies between theta is equal to minus 5/4 আর theta is equal to plus 5/4। লুপ বলতে যেটা বাংলা অর্থে ফাঁস, লুপ বা ফাঁস মিন করতেছে এখানে একটা লুপ আর তোমার এখানে আরেকটা লুপ, একটা লুপ লাই করতেছে -5/4 এবং +5/4 এই রেঞ্জে। The volume generated by revolving the curve about theta is equal to 5/2 is, মানে আমার প্রশ্ন এখানে বলা ছিল থিটা সমান 5/2, অর্থাৎ y অ্যাক্সিস বরাবর সেটাকে রিভলভ করতে হবে। তো যখন y অ্যাক্সিস বরাবর রিভলভ করব আমাকে নিতে হচ্ছে cos থিটা, আর x অ্যাক্সিস বরাবর হলে নেওয়া লাগতো sin থিটা। মানে সূত্রের যে ফর্মেশনটা ছিল twice π/3 কনস্ট্যান্ট, আর কিউব থাকবে, সাথে থাকবে cos থিটা। আর থিটার যে ভ্যালু আলফা এবং বিটা সেটা মিন করছে তোমার লোয়ার ভ্যালু আপার ভ্যালু। তাহলে এই জায়গায় আমার নিম্ন সীমাটা হচ্ছে -5/4 আর উপরটা হচ্ছে +5/4। এতটুকু যখন তুমি সেট করতে পারো, এরপরে তোমার কাজ হচ্ছে এই প্রবলেমটা কিভাবে ইন্টিগ্রেট করা যায়। ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটাতে পৌঁছে, এই জায়গায় চলে আসলে তোমার ইন্টিগ্রেশনের প্রসেস কিভাবে এটাকে করা যাবে তোমার কিছু চিন্তা করে বের করতে হবে। তাহলে এখানে এসে r³ cos θ d θ, এখন আর এর যে মানটা দেওয়া ছিল আর এর মানটা এখানে বসানো আছে, আর কার্ভটা ছিল এটা r² a² cos θ। r² is equal to a² cos θ। যখন তুমি আর এর জায়গায় a² cos θ বসো তাহলে কি আসবে, r³ অর্থাৎ আর হচ্ছে a² cos θ তার পাওয়ার হাফ, এরপর তোমার আরেক ভ্যালু এখান থেকে r³ যেটা r³ আসবে a² cos θ 3/2। এই যদি r³ এর মান হয় এটাতে তুমি পেতেছো স্কোয়ার যে বেলাটা ঘরটা ছিল এর এখানে স্কোয়ার আছে এখানে হাফ আছে, তাহলে থাকবে শুধুমাত্র a³ a³ আর cos θ কট হচ্ছে 3/2। এবার দেখো এই জায়গা থেকে এই জায়গা যখন আমি আসছি তোমার কিছু ভুল আছে নাকি সব ঠিক আছে একটু চেক করে দেখো। cos 2 θ আর স্কোয়ার আছে cos 2 θ, cos 2 থিটা তাহলে তোমার এই জায়গায় ধরো r³ এর মানটা এইভাবে আসলো a³ cos 2 θ 3/2, তাহলে এই লাইনটা কি ঠিক থাকবে না কোনো রকম চেঞ্জ হবে?
কোনো রকম মিসিং কিছু খুঁজে পাচ্ছ না? ঠিক আছে, আমার কোশ্চেনটা ছিল, আমার তো এই ছিল ভলিউমের ফর্মুলা, আর সেখানে আমি আর এর জায়গায় এ স্কোয়ার কস টু থিটা হাফ অথবা আর কিউ, তার পরিবর্তে এই মানটাকে বসাচ্ছি। আর কিউ বসে যদি এই মানটা বসে, বাকি যেখানে যা ছিল সব কিছু ঠিক আছে না? কোথাও তোমার স্যার ওই যে ওখানে 3 নম্বর লাইনে π/4 লোয়ার লিমিটে 0 লিখছেন কেন, নাকি ভুল মিস্টেক? লোয়ার লিমিটে জিরো আসছে, সেটা তুমি একটু পরে আসতেছি। তার আগে আমার এই লাইনটার অ্যান্সার দাও। এই প্রথম লাইন থেকে যে দ্বিতীয় লাইনটা আসছে, লাইনটা কি ঠিক আছে না এখনো চেঞ্জ হবে? ওইখানে আরেকটা cos থিটা হবে। ঠিক আছে, এখানে যে একটা cos থিটা ছিল, এই cos থিটাতে এটা বাদ পড়ে গেছে, এটা তো কোনো চেঞ্জ নেই, এই cos থিটা এখানে ঠিকই থাকবে। এতটুকু ঠিক আছে? তারপরে লাইনে এসে cos 2a = 1 - 2 sin স্কয়ার, এটা হচ্ছে cos 2 থিটার সূত্র। স্টেট cos 2 থিটা = 1 - 2 sin স্কয়ার থিটা। আর এই কিউব কনস্ট্যান্ট, এটা বাইরে আসবে, এখানে cos থিটা ছিল, এটা ঠিকই আছে। তাহলে সেকেন্ড কোশ্চেনটা হলো -π/4 +π/4, এটাকে আমি লিখলাম 2 0 to π/4। ডেফিনিট ইন্টিগ্রাল আমার যে একটা ফর্মুলা ছিল -a2 + a, এটাকে আমি এক পর্যায়ে লিখতে পারবো 2 × 0 to a, সাথে একটা শর্ত দেওয়া ছিল, তো ওই শর্ত সাপেক্ষে -a2a to 0 to a -π/4 +π/4, সেটাকে লেখা আছে 2 0 to π/4। মানে এখানে যদি একটা থাকে -π/4 +π/4, তার মিড পয়েন্ট হচ্ছে 0। তাহলে ইভেনের ক্ষেত্রে এই ফাংশনটাকে লেখা যাবে 2 × 0 to π/4, মানে একটা পোর্শন নিয়ে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এই কারণে এটা এভাবে আসছে। তারপরে √2 sin θ = sin z সাবস্টিটিউট করা হচ্ছে। তো যখন √2 sin θ = sin z সাবস্টিটিউট হচ্ছে, তুমি দেখো শেষ পর্যন্ত সেটা বের করা যায় কিনা। এখানে cos টু দি পাওয়ার 4 z আসে, এই পর্যন্ত আগে ক্লিয়ার হয়ে তারপরে তুমি গামা ফাংশন ইউজ করে কিভাবে ডেফিনিট ইন্টিগ্রাল ইভালুয়েট করা যায় সেটা ইউজ করে এটার অ্যান্সারটা বের করো। আমরা যে ফর্মুলা নিয়ে কাজ করছিলাম, 0 to π/2 sin to the power p theta cos to the power q theta d theta = gamma p plus 1/2 gamma q plus 1/2 by 2 into gamma p plus q plus 2/2। এখন তোমরা কিভাবে ক্লাস করো সেটা তো আমার কাছে অতটা ক্লিয়ার না, তবে আমি যেটা মনে করি যারা সিরিয়াসলি ক্লাস করে তাদের কাছে অবশ্যই খাতা কলম থাকবে এবং আছে। তো লাস্ট ক্লাস যদি তোমার পুরোপুরি মনে নাও থাকে, তুমি খাতা দেখলে বুঝতে পারো সূত্রটা সেখানে কি দেওয়া ছিল, যখন গামা ফাংশনের ইউজ ছিল ডেফিনিট ইন্টিগ্রালে 0 স্যার to 4 নম্বর লাইনটা কি বুঝে দেন? 4 নম্বর লাইনটার জন্য তোমার এখানে একটা সাবস্টিটিউশন আছে, দেখো এই সাবস্টিটিউশনটা ইউজ করে ঠিক আছে কিনা, যে √2 sin θ = sin z, এই সাবস্টিটিউশন যদি এখানে ইউজ করো, তাহলে 3 নম্বর লাইন থেকে 4 নম্বর লাইনটা আসছে, এটা বুঝতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। লিমিটটা চেক করে দেখো, লিমিট যে চেঞ্জ আছে, আগে ছিল 0 থেকে π/4, এখন হচ্ছে 0 থেকে π/2, তো লিমিটটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও ঠিক করে নিতে হবে।
প্রথমে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত যে আসছে এখানে তুমি ক্লিয়ার কিনা, কিভাবে হচ্ছে সেটা সাইড নোট দেওয়া আছে। আমার যেটা ছিল 2 sin স্কয়ার থিটা, সেখানে √2 sin থিটা এগুলো sin থিটা ধরে নেওয়া আছে। √2 sin স্কয়ার থিটা এটাকে আমি লিখতে পারি √2 sin থিটা হোল স্কয়ার। যখন √2 sin থিটা হোল স্কয়ার লেখা যাবে, √2 sin থিটা জায়গায় ধরা আছে sin z, তো এই কারণে প্রোডাক্ট হয়ে গেছে sin স্কয়ার z, পাওয়ার কোনো চেঞ্জ নেই। √2 sin থিটা যদি sin z হয়, ডিফারেন্সিয়েশন করলে cos থিটা d থিটা তার ভ্যালুটা আসবে 1/√2 cos z। তো সেই হিসাবে এই হচ্ছে আমার 1/√2 cos z dz। আর লিমিটের ক্যালকুলেশনটা তুমি নিজেই দেখো, এখানে করে দেওয়া ছিল। আমার থিটার দুইটা মান, একটা হচ্ছে 0, একটা হচ্ছে π/4। যখন থিটার মানটা 0 তখন z এর মান কত, যখন থিটার মান π/4 তখন z এর মান কত। sin থিটা 0, যদি থিটার মানটা 0 হয়। এখানে যেহেতু লোয়ার লিমিট ছিল থিটা ভ্যালু 0, এখন থিটা 0 হলে sin থিটা 0, তার মানে sin z 0, sin z 0 বলতে z = 0, 0 জায়গায় 0, এখানে কোনো চেঞ্জ নেই। আপার লিমিট থিটার জায়গায় ছিল π/4, যখন থিটার জায়গায় π/4 তখন তোমার sin z এর মানটা কি আসবে, √2 sin π/4। sin z = √2 sin π/4, আর sin π/4 এর মান হচ্ছে আমার 1/√2, √2 that is 1, আর 1টা হচ্ছে sin π/2। এই হিসাবে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে sin z = sin π/2, so z = π/2। এটা লিমিট আসছে। এই পর্যায়ে এসে 0 থেকে π/2 cos to the power 4z dz, মানে এই ইন্টিগ্রেশনটাকে তুমি ইভালুয়েট করো। এখানে গামা একটা ফাংশন, তার গামা ফাংশনের যে ইকুয়েশনটা ছিল ওই তোমরা ইউজ করে করতে পারো, অথবা যেহেতু শুধু cos 4 তুমি চাইলে সাধারণ নিয়ে করতে পারো, তবে গামা ফাংশন ইউজ করলে তুমি অল্প সময়ের ভিতরে অ্যান্সারটা বের করতে পারবে। সূত্রটা ছিল 0 to π/2 sin to the power p theta cos to the power q theta d theta equal to gamma p plus 1/2 gamma q plus 1/2, and this is 2 into gamma p plus q plus 2/2 plus q plus 2/2। এটাকে তুমি কিভাবে এখানে সেট করতে পারো, করার পর অ্যান্সারটা দেখো। স্যার এই পাশেটা বুঝিনি, কি লিখছেন? π/0, তারপরে π/2, তারপরে কি লিখছেন? অ্যান্সারটা বের করছো নাকি? সাইড নোট। তুমি কোন পয়েন্টে বলতেছো, তুমি অ্যান্সার বের করছো না কোথাও জানতে চাচ্ছো? স্যার আনসার বের করে নেবেন, ওই সূত্রটা লিখেন p + 1/√2 এর উপরের লাইনটা, ওই গামা ফাংশনের একটা লিখেন। হ্যাঁ, এখানে ছিল p plus 1/2 q plus 1/2, নিচে p plus q plus 2/2 এর গামা ফাংশন।
sin to the power p cos to the power q উপরে লাইন তোমার শুধুমাত্র cos to the power 4 যদি p এর জায়গায় 0 আর q এর জায়গায় 4 বসাও তাহলে তো এই ইন্টিগ্রালটা এখান থেকে বের করা যাবে।
কি ব্যাপার, এত সময় পরেও কেউ বের করতে পারো না ছোট্ট একটা ইন্টিগ্রেশন? স্যার এটার আনসার বের করে না, শুধু ইয়াটা বের করছি, কি কি এর মান বসায়া ফ্যাক্টরিয়াল 1/2, তারপরে ইন্টু ফ্যাক্টরিয়াল 5/2 করছি, ভাগ 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তোমার ফ্যাক্টরিয়াল না, ঠিক গামা গামা 5/2, গামা তোমার গামা হাফ, গামা 5/2, মানে যেটা আসবে তোমার 6/2, দ্যাট ইজ গামা 3। যে পর্যায়ে বের করছো তারপরে কিভাবে করা যাবে সেটা তো তুমি অবশ্যই জানার কথা, যে এর আগে বেশ কিছু জিনিস দেখানো ছিল। গামা 3/2 কিভাবে ইভালুয়েট করা যায় বা গামা 5/2 ইভালুয়েট করা যায়। এরপরে যে কোশ্চেনটুকু, এটা হচ্ছে আমার গামা 5/2 আসবে, গামা হাফ আসবে, নিচে আসবে 2 গামা 3। এখন গামা 5/2 এর ভ্যালু কত আসবে এটা আমার বারবার দেখানোর কথা না, এটা তোমার যেটা আসছে 3/2 হাফ গামা হাফ, হচ্ছে গামা 5/2 এর ভ্যালু। গামা হাফ যেখানে আছে তার ভ্যালু আমি জানি √5, যেটা আছে গামা 3, এটা মিন করতেছে ফ্যাক্টরিয়াল 2। এখানে যে গামা হাফ এটার ভ্যালু √5, তাদের মানে তুমি যে মানটা পাচ্ছ সেটা হচ্ছে 3π/16। এই জিনিসটুকু করলে 3π/16 দাঁড়াচ্ছে এখানে। ফাইনালি সবটা করে π²a³/4√2 এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। লাস্টলি আর একটা প্রবলেম দেওয়া ছিল ভলিউমের জন্য, একটু দেখুন এখানে লিমিট সেট করে তারপরে ধাপে ধাপে সলিউশনটা বের করা আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস মোটামুটি এই পর্যন্ত থাকলো। এরপরে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ফার্স্ট টপিক হচ্ছে ফাংশন, একটু সেই ফাংশন থেকে শুরু করতেছি। ফাংশনের ধারণা কম বেশি সবার আছে। এখানে ফাংশন যদিও বিভিন্নভাবে ডিফাইন করা যায়, কিন্তু বেসিক্যালি এটা কি মিন করে সেটা আমরা জানি। এই জায়গায় একটা ডেফিনেশন দেওয়া আছে যাবে, if x and y be two real variables so related that corresponding to every value of x within a defined domain we get a definite value of y, then y is said to be a function of x defined in its domain। অর্থাৎ y is equal to f of x, যে এক্সপ্রেশনটা আমাদের কাছে আছে এটা মিন করে y x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, অর্থাৎ ডোমেইন একটা কথা আছে, আমি যতটুকু রিজিয়নের ফাংশনটাকে ডিফাইন করতেছি, সেই ডোমেইনের প্রত্যেকটা এক্স ভ্যালুর জন্য যদি y এর একটা স্পেসিফিক বা ডেফিনিট ভ্যালু পাওয়া যায় তাহলে বলা হয় y ইজ এ ফাংশন অফ এক্স। x limits or ডোমেইন এবং রেঞ্জ দুটো আলাদা শব্দ। একটা ফাংশনকে ডিফাইন করতে গেলে সেখানে দুটো কথা চলে আসে, the values of x for which fx is denoted called domain। x এর যে সমস্ত মানের জন্য ফাংশনটাকে ডিফাইন করা যাবে ওগুলিকে বলা হচ্ছে ডোমেইন।
রেঞ্জটা হলো the values of y corresponding to the values of x is called range। এটা আমি ডোমেইনকে সেট করব। তো ডোমেইনের প্রত্যেকটা x এর জন্য যতটুকু y পাওয়া যাবে সেটা বলবো আমি রেঞ্জ। কিছু ফাংশনের জন্য ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলা হয় ফাইন্ড দ্য ডোমেইন ফর দ্য ফলোইং ফাংশনস। এটা ফাংশন এখন আছে f(x equal root x minus 1 plus root 5 minus x। এটা আমি চাচ্ছি যে x এর কোন কোন মানের জন্য এই ফাংশনটাকে ডিফাইন করা যাবে। Since f(x) is real, the value of x must be such that both root x minus 1 and root 5 minus x are real quantities, which requires that x minus 1 is greater or equal 0 and 5 minus x is greater or equal to 0. উত্তর পরে কি হয়েছে এটা? এটা করার জন্য root x minus 1 হ্যাঁ, ঠিক আছে, এটা বাদ দে। হ্যালো, x minus 1 কেএলকে সাইড ডাউন হয়ে গেছে, বুঝছস? real হবে, তাহলে x minus 1 greater or equal to 0 আর 5 minus x greater or equal to 0। কারণ রুটের ভিতরে যদি তোমার কোনো নেগেটিভ ভ্যালু থাকে সেটা তোমার কাল্পনিক বা ইমাজিনারি হয়ে যাবে। আমরা জানি নেগেটিভ কোনো নাম্বারের স্কয়ার রুট সেটা আসে ইমাজিনারি নাম্বার আই স্কয়ার। এই কারণে এখানে বলতেছি এটা রিয়েল হওয়ার জন্য আমাকে অবশ্যই রুটের ভিতরে মানগুলিকে হয় 0 হবে নয় পজিটিভ হবে। তো x minus 1 greater or equal to 0 হলে সেটাকে আমি সলভ করে x greater or equal to 1 হবে। 5 minus x এটা greater or equal to 0। এই ইনইকুয়ালিটি বা অসমতাকে যদি তুমি সলভ করো এরকম একটা নিয়ম হতে পারে যে 5 minus x plus x greater or equal to 0 plus x। আমি দুই পাশে x কে অ্যাড করে দিলাম, তাহলে x টা চলে যাচ্ছে, তাহলে পাওয়া যায় 5 greater or equal to x or x less or equal to 5। এটাকে সলভ করলে যে x less or equal to 5 সেই জিনিসটা এখানে বলা আছে। তাতে খুব সাধারণভাবে পাওয়া যায় যেহেতু x minus 1 greater or equal to 0। এখানে যখন দুই পাশে 1 অ্যাড করা হবে তখন পাওয়া যাবে x greater or equal to 1। So domain of fx is 1 less or equal x less or equal to 5 or 1 5। দুটাকে যদি আমি কম্বাইন করি, কম্বাইন করলে আমার বলা আছে x এর মানটা 1 থেকে বড় কিন্তু 5 থেকে আবার ছোট। এই পয়েন্টটা হচ্ছে 1, সাপোজ এটা হচ্ছে আমার 5। প্রথম ইনইকুয়ালিটি বলতেছে x greater or equal to 1, x এর মানটা 1 হবে তার থেকে বড় হবে। পরের ইনইকুয়ালিটি বলতেছে x এর মানটা 5 হবে তার থেকে ছোট হবে। তাতে করে দেখা যায় যেটা যদি আমি একসাথে নিতে চাই 1 এবং 5 এর মাঝখানে সেটা এর বাইরে যাচ্ছে না। এই কারণে এতটুকু হচ্ছে আমার x এর ডোমেন। এভাবে এক্সপ্রেস করা যায় অথবা থার্ড ব্র্যাকেট থেকে বোঝা যাচ্ছে 1 এবং 5 যে সবগুলি ভ্যালু ইনক্লুড। এই পর্যায়ে এসে যদি ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেল নিয়ে কথা বলি তোমার 1 5 ধরো ওপেন ইন্টারভেল 1 5 এটা হচ্ছে আমার ক্লোজড ইন্টারভেল। ক্লোজড ইন্টারভেল সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট হচ্ছে, ওপেন ইন্টারভেল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট হচ্ছে। এটার ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? এটা তো জানো, প্রায় সবাই জানো, তো বলো যে দুটোর ভিতরে পার্থক্যটা কোথায়?
তিনটাকে দেখাচ্ছি 1 5 আর একটা দেখাচ্ছি 1 5। এটা হলো ক্লোজড ইন্টারভ্যাল, এটা হলো ওপেন ইন্টারভ্যাল। তাহলে সংখ্যা রেখা যদি তুমি এটাকে দেখাতে চাও যেটা বেসিক্যালি কি মিন করে বা কোথায় দুটো ডিফার করতেছে। কারো কোনো অ্যান্সার নেই? ওপেন ইন্টারভ্যাল 1 5, এটা হচ্ছে আমার যে পয়েন্টটা ছিল 1 আর যে পয়েন্টটা 5, এখানে এই দুটো পয়েন্ট এক্সক্লুডেড, অর্থাৎ এই দুটো পয়েন্ট থাকবে না। 1 থেকে বড় হবে, 5 থেকে ছোট হবে। এটা কিভাবে দেখানো যায়? 1 is less than x less than 5। এখানে অসমতাটা হলো x এর মান 1 থেকে ছোট, 5 থেকে 1 থেকে বড়, 5 থেকে ছোট। 1 5 এর জন্য ক্লোজড যেটা সেটা হলো শুধুমাত্র সরাসরি লেজার ইকুয়াল সাইন হয়ে যাবে। এটা হচ্ছে আমার সেই ক্লোজড ইন্টারভ্যাল। মিন করে x এর মান এক্স্যাক্টলি 1 গ্রেটার দ্যান 1, এক্স্যাক্টলি 5 লেস দ্যান 5। তাতে করে 1 এবং 5 দুটো পয়েন্ট থাকবে, তার মাঝখানে সবগুলি মান থাকবে। আগে যেটা ছিল 1 এবং 5 থাকবে না, কিন্তু শুধু মাঝখানের মানগুলি থাকবে। সেকেন্ড কোয়েশ্চনটা, for fx to be defined 8 plus 2x minus 3x is equal to 0। এই প্রশ্নটা ছিল 8 plus 2x minus 3x square তার স্কোয়ার রুট। ফাংশন রিয়েল হওয়ার জন্য ভিতরের মানটা অবশ্যই পজিটিভ হবে। এই কারণে 8 plus 2x minus 3x square যেটা হলো 0, ফ্যাক্টরাইজ করলে 3x plus 4 2x minus x, এগুলো হচ্ছে ফ্যাক্টর। এখন দুইটার প্রোডাক্ট কখন পজিটিভ হবে? দুইটার প্রোডাক্ট পজিটিভ হওয়ার জন্য শর্ত হলো হয় দুইটাই পজিটিভ হবে, না দুইটাই নেগেটিভ হবে। এখন দুইটাই পজিটিভ হলে তার জন্য শর্ত একটা বের করা আছে, আর দুইটাই নেগেটিভ হয় তার জন্য তোমার আরেকভাবে চিন্তা করতে হচ্ছে। এক নম্বর থেকে সলভ করলে x এর মানটা থাকবে এর ভিতরে, দুই নম্বর থেকে হচ্ছে এটা। বাট দিস রিলেশনস ক্যান নট হোল্ড সাইমultaneously, মানে দেখা যাচ্ছে কিছু কন্ট্রাডিক্টরি চলে আসে, যার জন্য এটা এট এ টাইম হবে না। তোমাকে একটু সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। 4/3 লেজার ইকুয়াল x লেজার ইকুয়াল 2, আর এখানে বলতেছে x গ্রেটার ইকুয়াল 4/3। এইগুলো ঠিক আছে, এটাতে x লেজার ইকুয়াল 2, এখানে বলা আছে x গ্রেটার ইকুয়াল 2। স্যার তাহলে প্রথম সমীকরণে যেটা সেটা কি দুটা কি পজিটিভ ধরছে?
পজিটিভ ধরছে 3x plus 4 greater or equal to 0, 2 minus x greater or equal to 0, এটা কি পজিটিভ ধরে তুমি দেখো এরকম একটা রিলেশন আসবে। তো প্রথমটা দেখে আসবে x greater or equal to 4/3, আর পরেরটা থেকে আসবে x lesser or equal to 2। দুটাকে যখন কম্বাইন্ডলি লেখা হয় এইভাবে x প্লাস করা যায়। একইভাবে পরেরটাকে যখন দুটা লেস তৈরি করো তখন দেখা যাবে একটা হবে x lesser or equal to 4/3 আর একটা হবে x greater or equal to 2। এই জায়গায় একটা ফাংশন x স্কয়ার প্লাস x প্লাস 2, এটা ডোমেন রেঞ্জ বের করতে হবে। ডোমেন রেঞ্জ বের করার জন্য if x is defined for all values of x, thus the domain of given function is the set of all real numbers, that is domain f is equal to x such that x belongs to R, where R is the values of all real numbers. So y 3x square plus x plus 2, এটাকে যখন করা হবে তুমি চাচ্ছ y এর মানটা 0 এ x এর মানটাকে বের করার জন্য y 3x square plus x plus 2 বা 3x square plus x plus 2 minus y, অর্থাৎ x এর সাপেক্ষে যদি আমি y টাকে কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে ax square plus bx plus c, ax square plus bx plus c এই ধরনের যে কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল সেখানে x এর মানটা কিভাবে বের করার জন্য তোমাকে দেওয়া ছিল ax square plus bx plus c, এটা হলো একটা বৃহৎ সমীকরণ। এটা থেকে x এর মানটা ছিল এমন minus b plus minus root b square minus 4ac twice a। এই সূত্র ইউজ করতে গিয়ে x স্কয়ার কোএফিসিয়েন্ট a তার মান হচ্ছে 3, x এর কোএফিসিয়েন্ট b তার মান হচ্ছে 1, আর কনস্ট্যান্ট হচ্ছে c সেটা হলো 2 minus 1। এটাকে ক্যালকুলেট করো পাওয়া যাবে -1 প্লাস মাইনাস রুট 12y minus 23/6। তো এটা এই ফরম্যাটে করার কারণটা হচ্ছে আমি চাইতেছি এখান থেকে x এর কোন কোন মানের জন্য ফাংশনটাকে ডিফাইন করা যাবে, জন্য প্রথমে x এর মানটাকে এভাবে দেখানো আছে। এবার 2 is defined for 12y minus 23 greater or equal to 0। x এর রিয়েল মান পাওয়ার জন্য তোমাকে অবশ্যই রুটের ভিতরে যেটা আছে এটার মানটা পজিটিভ হতে হবে। সেই কনসেপ্ট ইউজ করলে 12y minus 23 greater or equal to 0, or y is equal, এটা greater or equal to same হবে y greater or equal 23/12, অর্থাৎ y এর মানটা 23/12 এর থেকে বড় বা তার সমান। যদি সংখ্যার আগে চিন্তা করি ধরো একটা ভ্যালু আছে 23/12 অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 2, 23/12 2 এর কাছাকাছি একটা ভ্যালু, তো y এর মানটা হবে 23/12, এইটা অথবা তার থেকে বড়। তো বড় কতটুকু বড় হবে সেটা ডিপেন্ড করে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে। ইনফিনিটি পর্যন্ত যেতে হবে মানে range of x equal y such that y greater or equal 23/12। এটা তুমি যদি ইন্টারভ্যাল আকারে শো করো এটা হবে ক্লোজ আর ওপেন ইন্টারভ্যাল ইনফিনিটি, এটা ইনফিনিটি পর্যন্ত তোমার যেতে পারে।
ফাংশন যে কিছু প্রবলেম এখানে দেখানো আছে একটু দেখো, বইটা একটু দেখে নিই। এরপরে লিমিট বা সীমা যেটা আমরা বুঝি, একটা হলো এক্সাক্ট ভ্যালু, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট বা টেন্ডস টু ভ্যালু। যেমন এই পয়েন্টটা x ইজ ইকুয়াল টু a, x ইজ ইকুয়াল টু এটা একটা পয়েন্ট। যদি বলা হয় x টেন্ডস টু a, সেন্টার দেওয়া আছে, সেন্টারকে বলা টেন্ডস টু, অর্থাৎ এটা নিকটবর্তী হচ্ছে। এটা হলো x এক্স্যাক্টলি a, এটা হলো x টেন্ডস টু a, x এর মানটা এর নিকটবর্তী হচ্ছে। এটা তোমার বাম দিক থেকে বাড়তে বাড়তে এর নিকটবর্তী হতে পারে, অথবা ডান দিক থেকে কমতে কমতে এর নিকটবর্তী হতে পারে। যেমন সাপোজ x ইকুয়াল টু, এখন 2 এর নিকটবর্তী হওয়ার জন্য মান দিতে হবে না 1.990, তারপরে যদি একটা ভেরিয়েবল সংখ্যা আসে তো 1.999 বাড়তেছে, বাড়তে বাড়তে এক পর্যায়ে সেটা চলে গেল 2.000। এটা বাম দিক থেকে আস্তে আস্তে বেড়ে উঠে যাচ্ছে। আর যদি উল্টা দিক থেকে আসি, সাপোজ প্রথমে ছিল 2, তারপর কমতে কমতে এটা চিন্তা করতে পারি যে প্রথম ছিল বড় মান 2.01, তারপর যদি এমন হয় যে 2.005, শুধু 0.005, শুধুমাত্র 2। ডান দিক থেকে আসলে প্রথমে এই ভ্যালুটা ছিল, তার থেকে কমে এসে আসে, তার থেকে প্রথমে 2 তে আসলো। এই হচ্ছে টেন্ডস টু যে বিষয়টা, এক্স্যাক্টলি ইকুয়াল না বাট নিকটবর্তী হচ্ছে। তো এই সীমা, লেফট হ্যান্ড সীমা, বাম সীমা, এক হচ্ছে আমার ডান সীমা, রাইট হ্যান্ড লিমিট। x টেন্ডস টু নেগেটিভ চিহ্ন ইউজ করা হয়, এরপর x ইকুয়াল x টেন্ডস টু a। লিমিট এক্সিস্ট করবে, এটা ডেফিনেশনটা হচ্ছে এমন, যদি আমার কখনো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যায়, তখন বলা হবে এই ফাংশনটা জন্য ওই পয়েন্টের লিমিট এক্সিস্ট করে। ইউজুয়ালি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিভাবে বের করবো, সেটা একটা এক্সাম্পল দেওয়া আছে। ইভালুয়েট f of x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 3, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বাই x মাইনাস 3। এখানে তুমি দেখতেছো যখন x এর এক্সাক্ট মান 3 বসানো হবে, তখন কিন্তু ফাংশনটা আনডিফাইন্ড, কারণ x মাইনাস 3, এই জায়গায় যদি আমি x ইকুয়াল 3 দিতে চাই, নিচে যেহেতু 0 হয়, ফাংশনটা ওই পয়েন্টে আনডিফাইন্ড হয়। সেক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইউজ করা, যে 3 এর খুব কাছাকাছি মান নিব আমি, ছোট থেকে নেব বড় থেকে নেব। রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 3 প্লাস, এটা মিন করবে x এর মান বড় থেকে আস্তে আস্তে 3 এর দিকে আসতেছে, কিন্তু নট এক্স্যাক্টলি 3। এটা করতে গিয়ে আমি চেষ্টা করব কমন টার্মটাকে প্রথমে বাদ দিব, উপরটাকে ফ্যাক্টরাইজ করলে x মাইনাস 2 x মাইনাস 3,
নিচে x minus 3 এখন x minus 3 যদি টার্মটাকে ক্যান্সেল করে দিই থাকবে x minus 2 এখানে এসে x এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি 3 তুমি সেট করো 3 minus 2 সমান 1 এবার রাইট হ্যান্ড লিমিটটা হলো 1 আর লেফট হ্যান্ড লিমিট মিন করতেছে x এর মানটা বাম দিক থেকে 3 এর কাছাকাছি যাচ্ছে অর্থাৎ 3 থেকে সামান্য ছোট তো সেক্ষেত্রে একইভাবে এটাকে কমন ফ্যাক্টর বাদ দিয়ে x minus 2 মান বসানোর ক্ষেত্রে যেহেতু 3 থেকে ছোট কতটুকু ছোট এটা আমরা ডিফাইন করতে পারতেছি না আমি অ্যাপ্রক্সিমেট 3 ধরে কাজটা করব 3 minus 2 সমান 1 তো দেখা যায় আমার লেফট স্যার হ্যান্ড আর রাইট এখন তো তাহলে -1 হওয়ার কথা মানে যেহেতু ওই জায়গায় মাইনাস বসাইছি মানে -1 বলতে x টেন্ডস টু 3 মাইনাস এটা তোমার মূলত মিন করতেছে -3 না এটা হলো 3 থেকে সামান্য ছোট ধরো 2.999 এরকম যদি অনেকগুলো মান চিন্তা করি এরকম একটা ভ্যালু এখানে মিন করে ও আচ্ছা ঠিক আছে স্যার বুঝতে পারছি এক্স্যাক্টলি 3 না তুমি 3 থেকে সামান্য ছোট আর 3 থেকে সামান্য ছোট কতটুকু ছোট এটা স্পেসিফিক মান দেওয়া নেই আমি অ্যাপ্রক্সিমেট হিসেবে 3 ধরে নিচ্ছি আর সেই মানটা অবশ্যই 2 থেকে বড় হবে কারণ এটা 3 থেকে ছোট হলো খুবই সামান্য ছোট খুব কাছাকাছি এই জন্য গুলো করে ওই 3 এখানে ইউজ করা হয় 1 এই মানটা তো যেহেতু লিমিটিং ভ্যালু এটা বলতেছে আমার সীমাস্থ মান অর্থাৎ এক্সাক্ট মান না সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু যখন বাম সীমা এবং ডান সীমা ইকুয়াল হয়ে যায় তখন বলা হবে ওই পয়েন্টের লিমিটটা অ্যাডজাস্ট করে যে ফাংশন অফ এক্স লিমিট x টেন্ডস টু 3 ফাংশন অফ x এটা অ্যাডজাস্ট করে এটা অস্তিত্ব থাকবে যখনই কোনো একটা ফাংশন এক্সিস্ট করবে তখন তার একটা স্পেসিফিক ভ্যালু থাকবে এক্সিস্ট না করলে দেখা যাবে ডান সীমা একরকম হচ্ছে বাম সীমা অন্যরকম মান আসতেছে এই কথাটা পরে বলা আছে সো দ্য লিমিটিং ভ্যালু অফ fx at x equal 3 is exist thus limit x tends to 3 of x equal to 1 যেটা আমি বললাম যখনই কোনো একটা পয়েন্টে ফাংশনটা এক্সিস্ট করবে অর্থাৎ লিমিটিং ভ্যালুটা পাওয়া যাবে তখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের একটা কমন ভ্যালু থাকবে যেটা ক্ষেত্রে 1 পাওয়া গেছে তো পরেরটা খুব সহজে তুমি লিখেছো এখানে উপরে এবং নিচে দুই জায়গায় ফ্যাক্টরাইজ করা যাচ্ছে এখন দুইটাই ফ্যাক্টরাইজ করা যাবে এখানে x এর জায়গায় 1 বসাই দিলে তার মান আসতেছে হাফ আর পরেরটাকেও 1 বসে তার জায়গায় হাফ পাওয়া যাচ্ছে স্যার স্লাইডটা আজকে শেয়ার করে দিন আমরা প্র্যাকটিস করব না তো এখানে এই রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইকুয়াল সো লিমিট x টেন্ডস টু 1 এক্সিস্ট তো ইউজুয়ালি যদি তোমার ইন্টারভ্যাল ওয়াইজ কোনো ফাংশন ডিফাইন করা না থাকে তাহলে দেখা যাবে সেটা এক্সিস্ট করে এখানে ফাংশন এবং লিমিটের মোটামুটি ধারণা থেকে তোমরা আরেকটু স্লাইড আমি কবে দিতে পারি দেখি এখন বা পরে যাই হোক পরবর্তী ক্লাসের আগে হয়তো পেয়ে যাচ্ছে আর বই ফাংশন এবং লিমিটের ক্ষেত্রে তোমার দাস মুখার্জির বই যতটা হেল্পফুল তার থেকে যদি তুমি কোনো বাংলা মিডিয়ামের বই দেখতে পারো যেমন আবু ইউসুফ বা আব্দুল মতিন এরকম বিভিন্ন রাইটারের বই আছে তো ওই বইগুলোতে হয়তো আরেকটু বেশি প্রবলেম সলভ করে দেওয়া আছে প্লাস ডিটেলস দেওয়া আছে তুমি চাইলে ওই ধরনের কোনো বইয়ের হেল্প নিতে পারো যে ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস বাই এমডি আব্দুল মতিন অথবা আবু ইউসুফ এই অথরগুলির বই তুমি চাইলে ফলো করতে পারো আপাতত এতটুকু একটু দেখে নাও পরে ক্লাসে কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখন রেকর্ডিংটা অফ করে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি
শুনতে পাচ্ছ কিনা বলছি রেকর্ডটা অফ করো, ক্লাস রেকর্ডিং থাকলো, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি এখন। ফাহিম রেকর্ডিং অফ করো।